স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মঙ্গলবার ছিল সবথেকে রেকর্ডকালীন গরম। তীব্র দাবদাহে যখন সারা দক্ষিণবঙ্গ জুড়ে জ্বলছে, ঠিক তখনই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। মঙ্গলবার দাঁতনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, যদিও পরে তিনি তার কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার ছিল সবথেকে রেকর্ডকালীন গরম। তীব্র দাবদাহে যখন সারা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে, ঠিক তখনই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। মঙ্গলবার দাঁতনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, যদিও পরে তিনি তার কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ থাকে, প্রথম থেকে বিজেপির প্রার্থীর সঙ্গে তেমনভাবে কর্মী সমর্থক নেই। কয়েকদিন আগে দাঁতনে সভা করতে এসে উত্তেজনামূলক বক্তব্য রাখেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপর থেকে উত্তেজনার পারদ চড়তে থাকে দাঁতন জুড়ে। মঙ্গলবার হুডখোলা জিপে যখন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল কয়েকজন কর্মীকে নিয়ে প্রচারে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কুশমির কাছে কিছু তৃণমূল কর্মী তার গাড়ি ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, শান্ত দাঁতনকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে কোনোভাবে এলাকায় প্রচার করতে দেওয়া যাবে না। অগ্নিমিত্রা পল গো ব্যাক। এই ঘটনার ফলে কিছুটা উত্তেজনা তৈরি হলো কুশমি এলাকায়। পরে পুলিশের সহযোগিতায় ফের অগ্নিমিত্রা পল তার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রার্থীর বক্তব্য, এইভাবে রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীদের হেনস্থা করার চেষ্টা করছেন এই রাজ্যের শাসক দল ও তার দলদাস পুলিশ প্রশাসন। তবে তার আর বেশি দিন নয় বলে দাবি বিজেপি প্রার্থী। তবে নির্বাচন যতই এগিয়ে আসবে ততই উত্তেজনার পারদ চড়বে এই রাজ্যের বাকি লোকসভা নির্বাচনগুলিতে বলে দাবি সাধারণ ভোটারের। ক্ষোভ দেখানো হয়েছে, কি বলবেন? এমনটা তেমন কিছু নয়। আজকে মানে বিজেপির যিনি প্রার্থী অগ্নিমিত্রা পল এসছেন, ওনার তো কোনো যোগাযোগই ছিল না। এর আগে যিনি দিলীপ ঘোষ ছিলেন, উনি অনেক কিছু এখানে জেতার পর কিছু কাজ করেন। আজকে জনগণ ঘিরে রেখেছে, যেনাদের নাম নিয়েছেন এনারা কেউ ছিলেন না ওখানটা। আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, লোক টাকা পায়নি। বাংলা আবাস যোজনার টাকা দেয়নি। তো স্বাভাবিক মানুষের ভিতরে একটা ক্ষোভ থাকবে যে ইলেকশনের সামনে এরা চলে এসছে এসব প্রচার করতে। তো আজকে লোক টাকা পায়নি, যার জন্য সাধারণ মানুষ, মহিলা পুরুষ সকলেই ঘিরেছে। তৃণমূলের কোনো লোকই সেখানে ছিল না, নেতৃত্বটা ছিল না। সাধারণ মানুষের প্রশ্ন ওটা। আজকে যেভাবে বাংলাকে নির্যাতন করেছে ওরা, টাকা তো দিচ্ছে না, তো স্বাভাবিকভাবে প্রশ্ন করেছে। এমনটা কিছু নয় সেখানে। আর এখানে আমাদের প্রার্থী জুনমুলিয়াদি আছেন, আমাদের অঞ্চল পিক করবে। কি নাম আপনার? মানস কুমার ঘোষ। কি দায়িত্বে আছেন? আমি এখানকার অঞ্চল সভাপতি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কোটি কোটি টাকা চুরি হয়েছে। আর সেই চুরিকে আটকানোর জন্য, মানে চুরি যাতে সামনে বাংলার মানুষের সামনে এক্সপোজ না হয়ে যায়, সেটা আটকানোর জন্য উনি গেছেন সুপ্রিম কোর্ট। এই কোর্ট থেকে সেই কোর্ট উনি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা চুরি করেছে এতদিন ধরে, সমস্ত গ্রামের মানুষ জানে কোটি কোটি টাকা চুরি করেছে। তারা আজকে নিজেদেরকে সৎ সাজাবার জন্য, কতটা সৎ তারা আজকে রাস্তায় নেমে বিজেপির প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে। গ্রামের মানুষ একদিকে, আর এই চোরেরা একদিকে 10 জন লোককে নিয়ে। আজকে আমি যখন এসেছি দাঁতনে, কুসুমি অঞ্চল আর নিমপুর ঠিক মোড়টাতে ঢোকার সময় তৃণমূলের খুব দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার মালিক
নবকুমার মহাপাত্র, নবীন দাস, কালীচরণ পাত্র আর গণেশ কর, তারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে। 10টা লোকও তাদের পাশে নেই। কি হবে বলুন? আপনাদের যারা সুপ্রিমো, যারা চুরি করেছে, তারা কদিন বাদে জেলে যাবে। আপনাদেরকে কে প্রোটেক্ট করবে? এত লাফাচ্ছেন না, লাফাবেন না। বাংলার মানুষ জবাব দেবে 4ঠা জুন। অপেক্ষা করুন। দিদি কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির বাড়ি থেকে চাকরিহারাদের টাকা ফেরতের জন্য পরামর্শ দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঝাড়গ্রামে আসেন শুভেন্দু। এদিন লোকসভা আর আসেন দলীয় প্রার্থী ডক্টর প্রণব টুডু মনোনয়ন জমা দেন ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে। বিজেপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলা বিজেপির নেতৃত্বরা। কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির বাড়ি থেকে চাকরিহারাদের টাকা ফেরতের জন্য পরামর্শ দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঝাড়গ্রামে আসেন শুভেন্দু। এদিন লোকসভা আসনের দলীয় প্রার্থী ডক্টর প্রণব টুডু মনোনয়ন জমা দেন ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে। বিজেপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ জেলা বিজেপির নেতৃত্বরা। দলীয় প্রার্থীকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিজেপির ঝাড়গ্রাম জেলা পার্টি অফিস থেকে ঝাড়গ্রাম শহরের 5 মাথা মোড় পর্যন্ত একটি মিছিল হয়। এছাড়াও এদিন কুর্মী সমাজের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন পর্ব শেষে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে নেগাচারী কুর্মী সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতোর ভাগনা বরুণ মাহাতোর নেতৃত্বে আরও কয়েকজন যোগদান করেন। বরুণ মাহাতো দাবি করেন, বিজেপি দলটা ভালো, তাই যোগদান করলাম। কুর্মী সমাজের 10 জন কর্মীকে নিয়ে যোগদান করলাম। এদিন ঝাড়গ্রামে দলীয় মিছিলে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নে বলেন, চাকরিহারাদের সবাইকে বলবো, মমতার বাড়িতে যান কালীঘাটে, ওখানেই সব টাকা আছে, ফেরত চান।
যাচ্ছে এবং ওই জেলার আতঙ্কিত দফায় হঠাৎই হেরেছে, পরের দফাগুলোতেও দফা রফা হবে, তাই আতঙ্কিত হয়ে আজকে রেখা পাত্র এরা দলিত বিরোধী রেখা আঁকা বংশ ক্ষত্রিয় চুক্তিদার পরিবারের মেয়ে ঢোলধামসার তালে হাজারখানেক লোক নিয়ে মঙ্গলবার মনোনয়ন জমা করল কুর্মী সমাজের প্রার্থী বরুণ মাহাতো। ঝাড়গ্রাম জেলায় এবার কুর্মী জনজাতির তরফে ভোটে দাঁড়ানোয় ভোট কাটাকুটির খেলা জমে উঠেছে। ঢোল ধামসার তালে হাজারখানেক লোক নিয়ে মঙ্গলবার মনোনয়ন জমা করল কুর্মী সমাজের প্রার্থী বরুণ মাহাতো। ঝাড়গ্রাম জেলায় এবার কুর্মী জনজাতির তরফে ভোটে দাঁড়ানোয় ভোট কাটাকুটির খেলা জমে উঠেছে। ঝাড়গ্রাম জেলায় প্রায় 34% কুর্মী মানুষের বাস। তাদের দীর্ঘদিনের এসটিতে অন্তর্ভুক্তি করার দাবি সহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছে। গত পঞ্চায়েতেও তারা প্রার্থী দিয়ে একাধিক সিটে জয়লাভ করে, ফলে বিজেপি কিছুটা আশার আলো দেখছিল। কিন্তু এবার লোকসভা ভোটে তারা প্রার্থী দেওয়ায় বিপাকে বিজেপি, এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলে। ভোটে দাঁড়ানোয় তাদের ভোটটাই আখেরে কাটবে। যদিও নমিনেশন দিতে এসে প্রার্থী বরুণ মাহাতো বলেন তাদের লড়াই জঙ্গলমহলের বঞ্চিত মানুষের স্বার্থে। জল জঙ্গল জমির অধিকার, কুর্মীদের তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তি সহ একাধিক দাবিতে তাদের এবার ভোটের লড়াই। সেই লড়াইয়ে তাদের জয় নিশ্চিত। প্রচণ্ড গরম উপেক্ষা করে ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে শুরু করে প্রায় 2 কিমি মিছিল করে জেলাশাসক অফিসে মনোনয়ন জমা করতে আসেন। ঢোল ধামসা হলুদ পতাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তায় লোক দাঁড়িয়ে যায়। আজকে কত লোক নিয়ে আপনি প্রচারে এলেন? আজকে প্রায় 5,000 লোক নিয়ে জনসমর্থন নিয়ে আমি এখানে প্রচারে এসেছি। আজকে নমিনেশন জমা দেব। কতটা আশাবাদী? আমি তো আশা করছি জিতবই। তার কারণ এখানে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সহ ঝাড়গ্রামের সমস্ত বঞ্চিত মানুষ এরা নিজেরাই সিদ্ধান্ত করে আমাকে একটা সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে একটা নির্দল প্রার্থী হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে। সেই জন্য এখানে ঝাড়গ্রামবাসী আমাকে সমর্থন করছে, তারা সকলেই ভোট দেবে এবং সেই ভোটে জয়যুক্ত হয়ে আমি দিল্লি সংসদে যাব। মঙ্গলবার আইমা এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া মোদী সরকারকে কটাক্ষ করলেন। শুক্রবার 26শে এপ্রিল আইমা এলাকায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। সেই আইমা এলাকাতে মঙ্গলবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলিউডের বিখ্যাত সিনেমা সাজন চলে শ্বশুরাল সিনেমার গান তুম তো ধোকেবাজ হো ওয়াদা কারকে ভুল যাতে হো, এই গানকে একেবারে মোদী সরকারকে নিশানা করে। এছাড়াও তিনি বলে মোদী সরকার ওয়াদা করে সব ভুলে যায়। শুধু এখানে থামেননি, রামকে নিয়ে যে রাজনীতি করছে বিজেপি তা একেবারে পরিষ্কার করে দিলেন তিনি। বলেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামকে নিয়ে রাজনীতি করা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন মোদিজি রামকে আপনাদের একার, রাম তো সবার, রাম কারো একার হতে পারে না। রাম বিরক্ত হয়ে যাচ্ছে, রাম বলছে ভাই এবার আমাকে ছেড়ে দাও, আমার এবার সাফোকেশন হচ্ছে, তোমাদের কাছে আমাকে মুক্তি দাও ভাই, আমাকে মুক্তি দাও। রাম মন্দিরে শঙ্করাচার্য যায়নি কেন কোনোদিন আপনারা জিজ্ঞেস করবেন। কখনো রাম তো কখনো বলিউডের সিনেমা নিয়ে একেবারে মোদী সরকারকে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। गारंटी दिए थे और डीजल का दाम 30 रुपया 40 रुपया पहुंचा देंगे। रसोई गैस को सस्ते से सस्ते दर में आपके লালু প্রসাদের ছেলে তেজস্বী ও একটা সভাতে আমি দেখছিলাম কয়েকদিন আগে, ও সবাই শেষ করেছে একটা গান দিয়ে। তো গানটা আমার খুব মনে ধরেছে, ভাবলাম আপনাদেরকেও গিয়ে শোনাবো একটু। তো ও বলছে কি, মোদিজি তুম তো ধোকেবাজ হো वादा करके भूल जाते हो, मोदी जी तुम तो धोखेबाज हो
वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। हाँ ঠিক বলছি তো? মোদিজি যখন আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো? আর নমস্কার। আজকে মেদিনীপুর লোকসভার তৃণমূলের প্রার্থী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একটি গান শুনিয়েছেন। তার উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, স্বৈরাচারী অত্যাচারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটি গান শোনাতে চাই। হাওয়া চেটি সাদা শাড়ি, দেওয়াল নীল সাদা রং, এই সাজ দেখিয়েই করেছে কত সততার ঢং। অনুদান পেই লুট টাকা ভাইপোর ঘরে, রানীর পেয়াদারা করে জমি বাড়ি সবই হজম। গ্রামে গঞ্জে রোজ রোজ বারুদের ধোঁয়া, বোমা ফেটে শিশুদের প্রাণ চলে যাওয়া। হীরক রানী অধীন রাজ্যে ফেরে না সুদিন, অবসাদে ডুবে বাংলা দীর্ঘদিন। মমতার ভনিতা বেকার সবিতা, মমতার ভনিতা বেকার সবিতা, মানুষ আর ভুল করবে না। মমতার বাই বাইয়ের হলো সূচনা, হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা। ববি তোলা বাজি করে পাড়ায় পাড়ায়, মমতার গুন্ডারা কাঁপিয়ে বেড়ায়। দিকে দিকে গোলাগুলি, দাদাগারি গালাগালি, বাংলার জনগণ বড় অসহায়। রানীর নির্যাতন, ঘর ছাড়া বহুজন, সবাই আছে বাড়িতে ফিরতে না চায়। শুধু আছে যন্ত্রণা, নেই কোনো সান্ত্বনা, চাইছে রাজ্য মমতার বিদায়। আইন লাতে তুলে কাজ কর্ম ভুলে, রানী মেতে আছে মেলায় খেলায়। রানীর ভনিতা বেকার সবিতা, রানীর ভনিতা বেকার সবিতা, মানুষ আর ভুল করবে না। মমতার বাই বাইয়ের হলো সূচনা, হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা। আপনার যাবার সময় এসে গেছে মমতা ব্যানার্জি, দিন গুনতে শুরু করুন। ডুবলো গরিবের টাকা রোজ ভ্যালি সারদায়, অথচ মমতা দেবী লজ্জা না পায়। হাজার অনুষ্ঠান, অশ্লীল নাচ গান, জনতার টাকা রানী ক্লাবে ঢেলে যায়। শেষ হয়ে যাচ্ছে সব শিল্পাঞ্চল, ভুগছে কৃষকরা বঞ্চনায়। শেষ হোক অন্যায়, দিন যেন বদলায়, এইবার হোক মমতা রানীর বিদায়। রানীর ভনিতা বেকার সবিতা, রানীর ভনিতা বেকার সবিতা, মানুষ আর ভুল করবে না। হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা, মমতার বাই বাইয়ের হলো সূচনা। আপনার এসে গেছে মমতা ব্যানার্জি, দিন গুনতে শুরু করুন।
সর্বকালীন রেকর্ড তাপমাত্রা ছিল মঙ্গলবার। এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় 46 ডিগ্রির বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায়, যা এ যাবৎ রেকর্ড তাপমাত্রা। এদিন সকাল 9টার পরে লু বইতে থাকে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই সময় বাড়ির বাইরে বেরোতে না বললেও রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের প্রচারে কাজ চালিয়ে রেখেছেন। শাসক বিরোধী সব পক্ষই তার মধ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ দেখা দিল এদিন। তৃণমূল প্রার্থী জুনবালিয়া মেদিনীপুরে প্রচার করলেন আর বিজেপির প্রার্থী দাঁতন মোহনপুর এলাকায় প্রচার সারলেন। তবে এই দিন বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় অল্প বৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে এই জেলায় বলে দাবি আবহাওয়া দপ্তরের। প্রচণ্ড গরমের মধ্যেও হঠাৎই ময়নায় দেখা গেল বৃষ্টি। ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুনের পরে পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রেখে মৃতদেহ লোপাটের চেষ্টা দাদা ও বৌদি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মহিষাগর গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামে এই ঘটনার সামনে আসতে চক্ষু চড়কগাছ এলাকার মানুষজনের। ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুনের পরে পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রেখে মৃতদেহ লোপাটের চেষ্টা দাদা ও বৌদি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মহিষাগর গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামে এই ঘটনার সামনে আসতেই চক্ষু চড়কগাছ এলাকার মানুষজনের। গত 10 দিন ধরে নিখোঁজ ছিল রতনপুর গ্রামের বাসিন্দা মিঠুন সাঁতরা। কর্মসূত্রে বাইরে থেকে আসার পর প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করলে মিঠুন সাঁতরার দাদা নারায়ণ সাঁতরা ও বৌদি বৌমা সাঁতরা প্রতিবেশীদের জানায় সে বাইরে কাজে চলে গেছে। প্রতিবেশীদের সন্দেহ হওয়ার পর তারা খোঁজ খবর নিতে শুরু করে। গত সোমবার বিকেলে প্রতিবেশীরা জানতে পারে একজন ব্রাহ্মণের কাছে সাধ্য শান্তি দেওয়ার জন্য নারায়ণ সাঁতরা কথাবার্তা করছে। এরপর মঙ্গলবার সকালে প্রতিবেশী ও গ্রামবাসীরা নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরাকে ঘিরে ধরে চাপ দিলেও পুলিশের ভয় দেখালে। ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে নারায়ণ সাঁতরা, তবে খুনের কথা জানত না সোমা সাঁতরা, এমনটাই জানিয়েছে তিনি। গ্রামবাসীরা খবর দিলে রতনপুরে উপস্থিত হয়ে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মৃতদেহ উদ্ধার হবে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরাকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিশ। ও বলেছিল কি হায়দ্রাবাদ চলে গেছে, হায়দ্রাবাদ এইখানে নেই। বাবাও জড়িত, একেও নিয়ে যান, আপনারা একেও নিয়ে যান, ও 3 ছেলেকে নিয়ে যান। আমরা যখন জিজ্ঞেস করতে আসি না স্যার, গ্রামবাসীরা অভিযোগ করছে যে আপনি আপনার দেওরকে আপনার স্বামী এবং আপনি মিলে মেরে ফেলেছেন, কি বলবেন? আমি বাড়িতে ছিলাম না, এবার আমিও জানি না যে কিভাবে মারা গেছে। কিভাবে বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম যে এরকম মিঠুন কই, তো আমার স্বামী বললো যে ওনাকে হায়দ্রাবাদে আমি পাঠিয়ে দিয়েছি। কি কারণে বলতে আমাকে সবসময় সে আমার ইজ্জত নিয়ে সবসময় টানাটানি করতো, আর আমাকে যখন তখন ফেলে মারতো। সেদিনে রড নিয়ে হাত ছাকা লাগিয়ে দিয়েছিল এখানে দিয়ে। তখন আমি একে তখন এই কাজ করে যখন আসে একে তখন আমি বলি যে এরকম সবসময় আমাকে ধরে মারবে, এ করবে, আর আমি এখানে ঘরে থাকবো না। আমি আপনার থানায় অভিযোগ জানিয়েছিলেন এই ঘটনা? থানায় এর আগেও অনেকবারও অভিযোগ জানানো হয়েছে। একে তাকে পাগল বলে সবাই ছেড়ে দিত সবসময়, যে সে পাগল আছে। আপনার নাম? সোমা সাঁতরা। কুকড়াহাটি থেকে দীঘা এবং কুকড়াহাটি থেকে হিজলি পর্যন্ত প্রায় 45টা বাস চলত। সেই বাসগুলি মঙ্গলবার থেকে বন্ধ করে দিল মালিক পক্ষ। দিন দিন ডিজেল মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু রাজ্য সরকার কোনো মতেই বাসের ভাড়া বৃদ্ধি করেনি।
কুকড়াহাটি থেকে দীঘা এবং কুকড়াহাটি থেকে হিজলি পর্যন্ত প্রায় ৪৫টা বাস চলত। সেই বাসগুলি মঙ্গলবার থেকে বন্ধ করে দিল মালিক পক্ষ। দিন দিন ডিজেল মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো মতেই বাসের ভাড়া বৃদ্ধি করেনি। সূত্রে জানা যায়, কিছু অসাধু বাস মালিক রয়েছেন, বাসের ড্রাইভার কন্ডাক্টরকে বাধ্য করতেন বেশি মূল্যে ভাড়া নেওয়ার জন্য। আরটিআই কাছে সর্বশেষ খবর অনুযায়ী 2018 সালে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল কুকড়াহাটি থেকে হিজলি, কুকড়াহাটি থেকে দীঘা। দীঘা থেকে কুকড়াহাটি পর্যন্ত ভাড়া ছিল 85 টাকা, কিন্তু ডিজেল মূল্য বৃদ্ধির ফলে ন্যূনতম বাস ভাড়া 10 টাকা করেছেন। কিন্তু অসাধু বাস মালিক তারা নিজেরাই সিদ্ধান্ত করে বাসের ভাড়া বৃদ্ধি করেছিলেন 85 টাকার মূল্য। ভাড়ার কাছে 150 টাকা ভাড়া নিতে বাধ্য করতেন ড্রাইভার কন্ট্রাক্টরকে বাসের মালিকর। এই নিয়ে কোথাও কোথাও সাধারণ যাত্রীদের সঙ্গে বাসের ড্রাইভার হেল্পারদের সাথে বচসাও হয়েছে, কিন্তু কাজের তাগিদে বাস মালিকদের কথা অনুযায়ী বাধ্য হয়ে তাদের 85 টাকার ভাড়া 150 টাকায় নিতে হতো। এই নিয়ে কিছু বাস মালিককে বারবার বলেও কোনো কর্ণপাত করেননি, জানলেন ড্রাইভার হেল্পার একাংশ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় ইউনিফাইড বাস ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক শিবপ্রসাদ বেরা। তিনি বলেন, স্থানীয় দুষ্কৃতীরা বাস ব্যবসাটাকে তোলাবাজি নেওয়ার জন্য চেষ্টা করছে। বাস মালিক সহমত না হয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন যাত্রী। সুরক্ষা কমিটির নাম নিয়ে মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করছে। বাসের মালিকগণ কখনোই কাউকে চাপ সৃষ্টি করতো না। যখন বাসের ভাড়া 85 টাকা ছিল, যারা ডেলি প্যাসেঞ্জারি ছিলেন তারা অনেক কম দিয়েই যেতেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, বাসের ভাড়া বৃদ্ধি হয়নি। সরকার যা নির্ধারিত ভাড়া নেওয়া হয়। তিনি বলেন, কেবলমাত্র যারা বাস রিজার্ভ করে, বিশেষ করে চৈত্র মাস, যারা উড়িষ্যা চন্দনেশ্বর যেতেন, তাদের জন্যই কেবলমাত্র 150 টাকা নেওয়া হতো। আজকে দীঘা কুকড়াহাটি এবং দীঘা হিজলি বাসগুলো বন্ধ হওয়ার কারণটা কি একটু জানতে চাইছি। জানতে বলতে, আমরা শ্রমিকদের একটা পার্ট, আমরা দীর্ঘদিন ওই রুটে কাজের সূত্রে, বিভিন্ন কাজের সূত্রে আমরা যুক্ত। কেউ ড্রাইভার, কেউ হেল্পার, কেউ কন্ট্রাক্টর। বিভিন্ন সময়ে আমাদেরকে রাস্তায় হ্যাকেল হতে হয় বিভিন্ন কারণে। তার মধ্যে একটা প্রধান কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই ভাড়া এক্সেসিভ নেওয়ার জন্য। ভাড়াটা কেমন? 85 টাকার ভাড়া 150 টাকা। এই 150 টাকা নিতে যে অনেক সময় আমরা তার হাতে ধরা খেয়ে, মার খেয়ে, অপমানিত হয়ে আমরা ফিরে আসতে হয় মালিককে। আর প্রতিবাদে আমরা বলি যে ন্যায্য ভাড়াতে গাড়ি চালাতে হবে মৌখিকভাবে, কিন্তু মৌখিকভাবে বলার পরেও দীর্ঘদিন কোনো কাজ হয় না। দীর্ঘদিন যাবৎ জানানোর পরে আমরা লিখিত আকারেও জানাতে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।